এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়া হলো ভুল প্রশ্নে। গাইবান্ধা ও মাদারীপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ। যেটা কোয়েশ্চেন দিছে আমাদেরকে সেটা ক সেট, কিন্তু এখানে লেখা 2018 সালের। আমরা আনসার করতে পারি, আমরা অনেকক্ষণ বসেছিলাম। যা পরীক্ষার গাড়ে ছিল তাদের কাছে আমাকে এই ব্যাপারটা অনেক বড় হয়েছে। পূর্ণ নাম্বার না চায় না, ওরা পূর্ণ পরীক্ষা দিতে চাচ্ছে। কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশ। আমরা কেন্দ্রগুলিকে বলে দিয়েছি যে সমস্ত শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের রোল নম্বর সহ আমাদেরকে প্রতিবেদন প্রেরণ করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা, জানালেন নেতারা। দুদক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের 2 সদস্য আটক। সিম কিনতে ব্যবহার হতো সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট। ভালো মানের হোটেলেও নেই নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। স্টিকার লাগানোর পরদিনই মিলছে বাসি খাবার। নিয়মিত অভিযান চালানোর আশ্বাস কর্তৃপক্ষের। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ভোগ্যপণ্যের বাজার। বেড়েছে তেল ও চিনির দাম। তদারকি না থাকায় কারণ, বলছেন সংশ্লিষ্টরা। ইকরিমিকরি, টুকটুকি আর হালুমে জমজমাট বইমেলার প্রথম শিশু প্রহর। মেলার পরিসর বাড়ায় সন্তোষ বইপ্রেমীদের। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডের 7টি কেন্দ্রে পুরনো প্রশ্ন সরবরাহ করা হয় পরীক্ষার্থীদের। এই ঘটনায় কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, ভুক্তভোগী পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিষয়টি বিবেচনা করা হবে। সারা দেশে শনিবার একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা। এর মধ্যে চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা জানায়, সৃজনশীল পরীক্ষা শেষে কেন্দ্রের একাডেমিক ভবনে 14 ও 15 কক্ষের 19 শিক্ষার্থীকে পুরনো সিলেবাসের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানানো হলেও কোনো সুরাহা করা হয়নি। এতে বাধ্য হয়েই ওই প্রশ্নের পরীক্ষা দেয় তারা। যেটা কোয়েশ্চেন দিছে আমাদেরকে সেটা ক সেট, কিন্তু এখানে লেখা 2018 সালের সিলেবাস অনুযায়ী। অনিয়মিতদের প্রশ্নের উপর লেখা হচ্ছে 2018 সালের সিলেবাস অনুযায়ী, কিন্তু আমাদের কক্ষে সবাই নিয়মিত স্টুডেন্ট ছিল। যেগুলো আমাদের সিলেবাস আসছে এগুলো অনেক কঠিন ছিল, আমরা আনসার করতে পারি, আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওদের দাবি হচ্ছে পূর্ণ পরীক্ষা নেওয়া হোক। পূর্ণ নাম্বার না চায় না, ওরা পূর্ণ পরীক্ষা দিতে চাচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা চাই অবিলম্বে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এটা তদন্ত করে ব্যবস্থা নেবে। উত্তরপত্র মূল্যায়নে এই বিষয়টি বিবেচনার আশ্বাস শিক্ষা বোর্ডের। যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর শিক্ষার্থীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ফলাফল প্রস্তুতির সময় এই বিষয়টা আমরা মাথায় রাখব এবং আমরা কেন্দ্রগুলিকে বলে দিয়েছি যে সমস্ত শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের রোল নম্বর সহ আমাদেরকে প্রতিবেদন প্রেরণ করার জন্য। এছাড়া নগরীর মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে মাদারীপুরের কালকিনিতে গত বছরের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ভুল দেয় গাইবান্ধার পলাশবাড়িতে ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরনো সিলেবাসের প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠেছে জামালপুর ও সাতক্ষীরাতেও। এসএসসি পরীক্ষার প্রথম দিনে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 608 জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কয়েকটি কক্ষে বেশ কিছু শিক্ষার্থীকে সৃজনশীল ও নৈর্ব্যক্তিক 2018 সালের সিলেবাসের প্রশ্নপত্র দেয়া হয়। বিষয়টি জানানোর পরও দায়িত্বরত শিক্ষকরা কোনো সমাধান দিতে পারেননি। এর প্রতিবাদে পরীক্ষা শেষে কালকিনি খাসেরহাট সড়ক অবরোধ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
সমস্যার সমাধানে জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন তারা। আমরা যারা একটা ভালো রেজাল্ট করবো, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ভালো রেজাল্ট করে আসে না, পরীক্ষা দিবে, কিন্তু ওরা 2018 সালে ব্যাচে পরীক্ষা দিয়ে দিচ্ছে, কিন্তু ওদের প্রশ্নটা আগের ছিল। আমরা সমাধান যে আমরা যে পরীক্ষা দিচ্ছি এই প্রশ্নতে যেন আমরা রেজাল্ট আসে। হল সুপার ছিল আমাদের হলে যে টিচার ছিল, যারা পরীক্ষার ঘাটে ছিল, তাদের কাছে আমাকে এই ব্যাপারটা অনেক বলা হয়েছে। আমরা যে ভুল প্রশ্নে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোকে আমরা আলাদা প্যাকেট করে একটা রিপোর্ট সহ চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা ঢাকা বোর্ডে পাঠাবো, এবং চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করেছেন যে এগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না এবং পরবর্তী পরীক্ষাগুলো তারা নির্বিঘ্নে দিতে পারবে। ঢাকা বোর্ডের 4টি স্কুলেও বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের সব ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। সকালে কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। পরীক্ষার বাকি আর মাত্র 30 মিনিট, তাই শেষ প্রস্তুতি হিসেবে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিলেন পরীক্ষার্থীরা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। এবারে পরীক্ষার প্রশ্নের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। কোনো সমস্যা হয় নাই, আর প্রশ্ন পরীক্ষা তো আমরা আগেও দিছি, 9এও দিছি, 8এও দিয়ে আসছি, অসুবিধা ছিল না কোনো, সব ঠিক আছে, পারফেক্ট। প্রশ্ন মোটামুটি সহজে আসছে আর এক্সামটা ভালো হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসন কর্তৃক। কেন্দ্রে কেন্দ্রে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এবছর পরীক্ষার আগে অনেকটাই চিন্তামুক্ত ছিলেন অভিভাবকরা। এইবারের পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল, আমার মনে হয় এইগুলোর থেকে সরকার উতরিয়ে যাবে। অনেক সন্তুষ্ট যে প্রশ্ন ফাঁস হচ্ছে না, আর বিশেষ করে কোচিং সেন্টারটা বন্ধ করছে, এটা নিয়েও অনেক সন্তুষ্ট। কোচিং সেন্টার বন্ধের সঙ্গে আমি মনে করি যে শিক্ষকদের হতে হবে, ছাত্রদের লেখাপড়ার প্রতি যত্নবান হতে হবে। পরীক্ষা শুরুর আগে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবছর প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানান সাংবাদিকদের। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি অপপ্রচার করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের কোথাও কোনো আমরা নেতিবাচক কোনো খবর আমরা পাইনি। সারা দেশে আমি আশা করি যে কেউ এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সিভিল এভিয়েশন শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ সহ আরো 2টি স্কুলে 2018 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সারা দেশে 28,682টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 21,35,333 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে কিশোরগঞ্জের মহিনন্দ উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গোলাম মেহেদিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এদিকে নেত্রকোনায় ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়ে শহরে অভিযান চালায় র্যাব। অভিযানে মহসিন আলম সাজু নামে এক ছাত্রকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রাত 11টার সময় আরও থাকছে। রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিলিপিন্সের কোথায় আছে জানে বাংলাদেশ ব্যাংক, জানালেন গভর্নর। প্রায় 550 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা। সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে সরকার প্রধানের আমন্ত্রণে আয়োজিত চা চক্রে অংশ নেয় মহাজোট, 14 দল এবং নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেয়া রাজনৈতিক দলগুলো। শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে রাজনৈতিক অঙ্গনের সব পক্ষকে পাশে চায় আওয়ামী লীগ। অংশগ্রহণকারী রাজনীতিকরা একে রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। প্রধান
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্র। নির্বাচনের পর গণভবনের এই আয়োজন রূপ নেয় আওয়ামী লীগ এবং সমমনা রাজনীতিকদের মিলন মেলায়। শনিবার সোয়া 4টা নাগাদ নিজ বাসভবনের লেনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে যোগ দেন সরকার প্রধান। রাজনীতির মাঠের আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দলের নেতৃবৃন্দ সরকার প্রধানকে ধন্যবাদ জানান। মহাজোটের জিএম কাদের, রওশন এরশাদ, মশিউর রহমান রাঙা প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানান জাতীয় পার্টির পক্ষ থেকে। চা চক্রে অংশ নিয়েছিল ছোট বড় জোটগুলোর শরিকরাও। সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উন্নয়ন অব্যাহত রাখতে সব পক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন। আমাদের শুভকামনা করলেন, আমরাও তার শুভকামনা করেছি এবং তিনি বললেন শেষে আসার সময় যেটা বললেন একবার আমাদের সঙ্গে দেখা করেন যে রাজনীতির মতভেদ থাকতে পারে, তারপর দেশের ব্যাপারে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পরিচিত হওয়া বা যাদের সঙ্গে পরিচয় আছে তাদের সঙ্গে পরিচয় নতুন করে আবার ঝালাই করে নেওয়া, এটাই উদ্দেশ্য, সুসম্পর্ক গড়ে তোলা। সেই উদ্দেশ্যেই উনি এটা করেছিলেন। আর রাজনৈতিক নেতারা সবাই খুব খোলা মনে আলাপ আলোচনা করেছেন সব কিছু বিষয় নিয়ে, এবং এটাতে আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। 14 দলের মুখপাত্র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের ধারাবাহিকতা এই আয়োজন। প্রধান তাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং এই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন দলগুলোর প্রতি এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন মাঝে মধ্যে তিনি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি এই ধরনের শুভেচ্ছা বিনিময় করবেন। চা চক্রে অংশ না নেয় ঐক্যফ্রন্টের নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান অংশগ্রহণকারী নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপির জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা সফল হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলনেও বিএনপি সফল হচ্ছে না বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা দেশে দেশে চিঠি লিখেছিল এই নির্বাচনকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অভিহিত করতে। তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি এমন একটা দল, তারা আন্দোলনেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নামবে? এদিকে একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে আওয়ামী লীগ দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বিজয়ের জন্য লড়াই চালিয়ে যাবে বিএনপি। অন্যায়কে পরাজিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ভয় পাবেন না, সারা দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। এই নির্বাচনে একটা কাজ হয়েছে, বড় কাজ, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। হতাশ আমরা হইনি, আমরা লড়াই করছি, আমরা লড়াই করব, এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছিয়ে উঠবো না। এই সংসদ কি মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে না, কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে। নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানো, কারণ তারা নির্বাচিত নয়। পাখি আর লাল কাঁকড়ার বিচরণে মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে গভীর সাগরের নতুন জেগে ওঠা চরবিজয়ে। মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা। গভীর সমুদ্রে জেগে ওঠা চর নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। জানাবো ডাকসু নির্বাচনের খবর। আসছে ডাকসু নির্বাচনে ভোট যুদ্ধ হতে পারে সম্ভাব্য 4টি প্যানেলের মধ্যে। ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাম সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র জোট ও কোটা সংস্কার আন্দোলনকারীরা স্বতন্ত্র প্যানেলে লড়তে পারেন ভোট যুদ্ধে। তবে বয়সসহ নানা সীমাবদ্ধতায় শীর্ষস্থানীয় অনেক নেতার ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় গ্রহণযোগ্য নতুন মুখ বের করাই হবে ছাত্র দলের চ্যালেঞ্জ। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট।
প্রায় ২৯ বছর পর কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ১১ মার্চ ভোট গ্রহণকে সামনে রেখে মিছিলের স্লোগানে মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্ভাব্য প্যানেল আর প্রার্থী নিয়ে চলছে জল্পনা কল্পনা। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সমমনা ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চায় ছাত্রলীগ। সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদ আছে সেই ব্যানারে আমরা নির্বাচন করতে চাই। সবার সাথে বসেছিলাম, কথা বলেছি, হোমওয়ার্ক করছি। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনা আছেন, তাদের সাথে আমরা পরামর্শ করে তারপরে ঠিক করব। বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোটের শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, মার্ক্সবাদী ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। অন্যান্য যে ছাত্র সংগঠন আছে আমাদের ছাত্র জোটের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল, এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা যারা প্রগতিমনা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ, তাদের সাথেও আমাদের আলোচনা চলছে যে আমরা একটা বৃহত্তর জোটগত একটা প্যানেল দেওয়ার চিন্তাভাবনা করছি। কোটা আন্দোলনের সময় গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলে প্রধান মুখ হতে পারেন সংগঠনটির সামনের সারির কয়েকজন নেতা। আমরা স্বতন্ত্রভাবে প্যানেল দেব, সাধারণ শিক্ষার্থীদের এক সাধারণ ফ্লেভারটা প্লাস হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের সামনের নেতৃবৃন্দ, দুটো মিলে আমরা একটা চমৎকার বা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্যানেল করব। সম্ভাব্য বাকি সব প্যানেলের আলোচনায় পরিচিত মুখের সমাহার থাকলেও বয়সের কারণে নির্বাচনে লড়ার সুযোগ নেই ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষস্থানীয় কয়েকজন নেতার। ছাত্রদলে যথেষ্ট পরিমাণে কর্মী আছে, যদি রানিং স্টুডেন্ট দিয়েও হয় এর ভিতরে যাচাই বাছাই করে যাদের একাডেমিক রেজাল্ট ভালো, যারা আমাদের ছাত্রদলের রাজনীতিতে যারা এগিয়ে আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব। সব ছাত্র সংগঠনেরই প্রত্যাশা ক্যাম্পাসে সহাবস্থান আর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আসছে ডাকসু নির্বাচন হবে জমজমাট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কৌশলে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট রাখা, পরে সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একাধিক মোবাইল ফোনের সিম কিনে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত সংঘবদ্ধ একটি চক্র। এক্ষেত্রে তাদের লক্ষ্য ছিল সরকারি কর্মকর্তা। এই চক্রের 2 সদস্যকে আটক করেছে র্যাব। একই সঙ্গে জব্দ করা হয় বিকাশ অ্যাকাউন্ট সহ 21টি মোবাইল ফোন। নিউ মার্কেটের ওখান থেকে ওই বইগুলো কিনতাম, টেলিফোন গাইড কিনে ওখান থেকে অনেক সরকারি কর্মকর্তার নাম থাকতো ওই গাইডে, তখন ওখান থেকে ওই গাইডগুলো সংগ্রহ করে ওনাদেরকে আমরা ওই দুদকের পরিচয় দিয়ে আমি ফোন করতাম। এভাবে নানা কৌশলে সরকারি কর্মকর্তাদের ফোন নাম্বার জোগাড় করে দুর্নীতির মামলায় জড়ানোর হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত একটি চক্র। সম্প্রতি এমনই এক চক্রের বিরুদ্ধে দুদকের পরিচয়ে 2 লাখ টাকা দাবি করার অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন এক সরকারি কর্মকর্তা। আর সে অভিযোগের কথা র্যাবকে জানায় দুদক। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজধানীর হাজারীবাগ থেকে সেই প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করে র্যাব। শনিবার এক ব্রিফিংয়ে র্যাব জানায়, দুর্নীতির মামলার ভয় দেখিয়ে 2014 সাল থেকে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নানাভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত চক্রটি। ফোনে নিজেদের পরিচয় দিত কখনো বা দুদক চেয়ারম্যান, কখনো বা কমিশনার কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। টাকাটা যদি সেন্ট্রালি ঢাকা থেকে রিসিভ করা হয় তাহলে হয়তো আমরা যেহেতু খুব দ্রুত তাদেরকে তো ক্যাচ করতে পারবো, যার কারণে ধরা ঝড় বাইরে থাকার জন্য এক এক সময় হয়তো কক্সবাজার থেকে, কখনো চিটাগং থেকে এইভাবে টাকাটা তারা রিসিভ করে। এই পর্যন্ত প্রায় 500 জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা প্রতারণার মাধ্যমে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রের সদস্যরা কৌশলে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নিয়ে মোবাইল ফোনের সিম কার্ড নিবন্ধন করত, আর সেই সিম কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার কথা স্বীকার করেছে আটককৃতরা। নিম্নবিত্ত অথবা ধরেন দিনমজুর, তো গৃহপরিচারিকা আছে, এরা যখন গার্মেন্টস কর্মী আছে ও তাড়াহুড়ো করে একটা সিম রেজিস্ট্রেশনের জন্য আসে, 1 বার 2 বার 3 বার থাম্ব ইমপ্রেশন নিয়ে তারা এই সমস্ত 1টা 2টা 3টা 5টা এরকম সিমগুলো তারা রেজিস্ট্রেশন করে নেয়। চক্রটির সঙ্গে 10 জনের মতো সদস্য জড়িত জানিয়ে বাকিদের আটক করতে চেষ্টা চলছে বলেও জানায় র্যাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার খেতে বসা নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। দুপুরে মেলার পশ্চিম প্রান্তে একটি দোকান থেকে আইসক্রিম কিনে হাজির বিরিয়ানি স্টলে বসে পরিবার নিয়ে খাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। সেখান থেকে উঠিয়ে দেন হাজি বিরিয়ানির কর্মচারীরা।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে। বিরিয়ানির দোকানের অন্য কর্মচারীরা ক্ষিপ্ত হন পুলিশ কর্মকর্তার উপর। এতে আহত হন পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিবার সহ সেখান থেকে চলে যান তিনি। দোকান মালিকের অভিযোগ, বাইরের খাবার তার দোকানে বসে খেতে বাধা দেন কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হন ওই কর্মকর্তা। আমাদের তুলে দিচ্ছে যে আমাদের কাস্টমার মানে ভিড়, ওনাদের এখানে ভিড় হয়ে গেছে, এই জন্য আমাদের এখানে উঠতে হবে। এত বলতেছি যে আমার বাচ্চারা খাওয়ায়নি, এখান থেকে বাচ্চারা খাওয়ায়নি, হবে না। আমার দোকানের খাবারটা আমার দোকানে খাইতে হবে, এটা আমাদের নিজস্ব দোকান। আপনার দোকানের সামনে আইসক্রিমটা তো আমাদের দোকানের সামনে হলে এটা আমাদের ভিতরে বসবে, সমস্যা নেই তো। তাই তো করছে, ওনারা তো বাইরের খাবার নিয়ে আসছে। সাহিত্য চর্চা মানুষকে নেতিবাচক রাজনীতি থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর ২১শে গ্রন্থমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর বইয়ের স্টল উদ্বোধন করেন তিনি। এর আগে বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সাহিত্য মানুষকে সহনশীল হতে শেখায়, তাই এ বিষয়কে গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগাতেও সাহিত্য ও কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। নেতিবাচক রাজনীতি সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারি, আমাদের তরুণ সমাজের সুকোমল ভিত্তিগুলো যাতে বিকশিত হয় সেজন্যে, এবং আমাদের নতুন প্রজন্মের মনন তৈরিতে দেশাত্মবোধ জাগ্রত করার ক্ষেত্রে আমাদের সাহিত্য এবং কবিতার মাধ্যমে যাতে আমরা তাদেরকে উজ্জীবিত করতে পারি, সেই লক্ষ্যে নিয়ে যদি আমরা সবাই কাজ করি, তাহলে আমাদের এই সমস্ত উদ্যোগের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। ভালো মানের স্টিকার লাগানো হোটেলেও মিলছে না নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। স্টিকার লাগানোর পরদিনই যেমন তথাকথিত ভালো মানের হোটেলে মিলেছে বাসি খাবার, তেমনি এখনও পরিচ্ছন্ন পরিবেশের ঘাটতি রয়েছে গ্রেডধারী একাধিক হোটেলে। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। টয়লেটের পাশেই চলছিল সবজি ধোয়ার কাজ। হোটেলের মান কিন্তু এ গ্রেডের, আবার টক দই ঢাকা হয়েছে পত্রিকা দিয়ে। সেখানে শেষ নয়, রাজধানীর তোপখানা রোডের এই হোটেলের নাম মোঘল দরবার। সম্প্রতি ভোক্তাকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টের মান বিবেচনা নিয়ে গ্রেডিং চালু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে নগরীর 18টি হোটেলকে A+ মানে উত্তম এবং 39টি হোটেলকে A অর্থাৎ ভালো মানের বলে স্টিকার দেওয়া হয়। কিন্তু স্টিকার লাগানোর পরদিনই বাসি খাবার সহ নানা অভিযোগে জরিমানা গুনতে হয় 3টি গ্রেডধারী হোটেলকে। এমনকি স্টিকার লাগানোর 10 দিন পরও একই হোটেলে যায় সময় সংবাদ। এটা কি ভাইয়া? তেল, পোড়া তেল। পোড়া তেল কিনে জানি না, রাতে রাখছি ভালো তেল। পোড়া তেল আমাকে ফেলেন না কেন? হ্যাঁ, পোড়া তেল রাখছি ফালাবো। আপনারা তো সবসময় মানে সাডেনলি আয় পড়ছেন। কর্তৃপক্ষ বলছেন স্টিকারযুক্ত হোটেলগুলোতে খাবারের মান তুলনামূলক ভালো, তবে শতভাগ নিরাপদ খাদ্য পেতে এগুলোতেও নিয়মিত অভিযান চালাবেন তারা। জাতিভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশ্বাস করে যে জনমানুষের জন্য তার যে খাবারের উন্নত মান নিশ্চিত করার জন্য অবশ্যই এই মনিটরিং কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকা উচিত। সামান্য কিছু ভুল পাওয়া যাচ্ছে যেগুলা সংশোধনযোগ্য, এবং বলে এসেছি যা ওয়ার্নিং দিয়ে আসা হলো, এরপরে পানিশমেন্ট, এবং আমরা স্টিকার ডিগ্রেড করে দেব, মানে নিচের পর্যায়ে নামিয়ে দেব। বলা চলে A+ গ্রেডধারী হোটেলগুলো উচ্চবিত্তের আর A গ্রেডেরগুলো উচ্চ মধ্যবিত্তের, কিন্তু মধ্যবিত্তের এই রাজধানীর বেশিরভাগ মানুষ যে ধরনের হোটেলে খেতে বাধ্য হন সেগুলোকেও গ্রেডিংয়ের আওতায় আনার দাবি করছেন তারা। অসুস্থ জনশক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, ইয়ং ছেলেবেলে অসুস্থ হয়ে যাচ্ছে, ফলে তাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে, তারা কাজ করতে পারতেছে না। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণীতেই এই একই রকম সুবিধাটা চালু করা হোক। স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে BFSA লিখে সার্চ দিলে আপাতত 57টি A+ ও A গ্রেডের হোটেলের তালিকা এবং ঠিকানা পাবেন ভোক্তারা। পর্যায়ক্রমে সব হোটেলকে আনা হবে এই অ্যাপের আওতায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিন বিকেলে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ।
মেলার দ্বিতীয় দিনে অনেককেই তাদের পছন্দের লেখকের বই খুঁজতে দেখা গেছে। এ যেন পাঠক লেখকের মিলন মেলা। প্রতিদিনই নতুন নতুন বই আসছে মেলায়। এবারই প্রথম বই মেলায় লেখক মঞ্চ করা হয়েছে। মেলার পরিসর বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন বইপ্রেমীরা। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না দেশের ভোগ্য পণ্যের বাজার। তদারকির তেমন কোনো ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে অসহনীয় হয়ে পড়ছে ভোজ্য তেল, চিনির মতো ভোগ্য পণ্যের দাম। মিল থেকে সরবরাহে ঘাটতি দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে। গত এক সপ্তাহে প্রতি লিটার ভোজ্য তেলে 4 টাকা এবং চিনিতে 3 টাকা করে বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক মাস ধরে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার অজুহাতের সাথে এখন যুক্ত হয়েছে মিল থেকে উপযুক্ত সময়ে তেল না পাওয়া। গত 15 দিন ধরে মিল মালিকেরা কোনোরকম ডেলিভারি কিংবা সাপ্লাই অর্ডার দেয়নি বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। আর এরই মাঝে সয়াবিন, সুপার সয়াবিন এবং পাম অয়েলের দাম বেড়েছে প্রকারভেদে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। এটা 3 টাকা করে ওরা প্রতি লিটারে বৃদ্ধি করেছে। এটা ওরা কি জন্য বেড়েছে এটা আমরা জানি না। আজকে এটা মার্কেটে প্রভাব পড়েছে, যার জন্য সয়াবিনটা বাজারে একটু চাঙ্গা ভাব আছে। এই সপ্তাহ বেড়েছে চিনির দাম। এ সপ্তাহে চিনির দাম প্রতি মনে 20 টাকা বেড়ে 1740 টাকায় বিক্রি হচ্ছে। ডেলিভারি পয়েন্টে ডেলিভারি ঠিকমতো পাচ্ছি না। প্রতি গাড়িতে আপনার 2000 টাকা করে ড্যামেজ দিতে হচ্ছে। সেজন্য স্বাভাবিকভাবে আমাদেরকে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য চিনি বাড়তি দাম বিক্রি করতে হচ্ছে। এদিকে সরবরাহ বাড়ার সাথে সাথে ডালের দামও নিম্নমুখী হতে শুরু করেছে। সব ধরনের ডালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মটর ডাল আগে যেগুলো ছিল 37-38 টাকা, এখন 36 টাকা, টানা 36 টাকা বিক্রি হচ্ছে কেনাডারটা। আর এগুলো রাশিয়া এগুলো 2-3 টাকা কম। আরো মুসুর ডালও 2 টাকা 3 টাকা কম, মুগ ডালও 2-3 টাকা কম। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম আগের মতো প্রতি কেজি 15 টাকা দরে বিক্রি হলো। কেজিতে অন্তত 5 টাকা করে কমেছে আদা ও রসুনের দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ধরেন না, রসুনে কমছে 8 টাকা 10 টাকা, আদায় কমছে 5 টাকা 8 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের এই বাজারে 5000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দেশের ভোগ্য পণ্যের বাজারের লাগাম এখনই টেনে রাখা উচিত বলে মনে করছেন সাধারণ ব্যবসায়ীরা। কারণ আগামী 1 মাসের মধ্যে শুরু হবে রমজানের ভোগ্য পণ্যের লেনদেন। আর এই অবস্থা চলতে থাকলে রমজানও ভোগ্য পণ্যের দাম বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিলিপিন্সের কোথায় আছে সে ব্যাপারে তথ্য আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রায় 550 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এই মামলা করা হয়েছে বলে জানান তিনি। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। 66.5 মিলিয়ন এই টাকাটা, এই ডলার যেগুলো আছে সেগুলো তো আমাদের জানা আছে কোথায় আছে, ফিলিপিন্সের বিভিন্ন জায়গায় আছে। সেগুলোর জন্য তাদের সবাইকে রেসপন্ডেন্ট করে এই মামলা করা হয়েছে। যারা এটার সাথে যাদের এটার সাথে কমপ্লিসিট ছিল, জড়িত ছিল এবং যারা বেনিফিটেড হয়েছে তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্ক আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে মামলার প্রথম থেকে শুরু করে এবং সর্বশেষ আমাদের প্রতিটি ডলার উদ্ধার পর্যন্ত তারা আমাদের সাথেই থাকবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজেট তেরিঙ্ক বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ইউরোপ সম্পর্ক নিয়ে সংলাপ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। বাংলাদেশিদের ধন্যবাদ যে তারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য উদাহরণ তৈরি করেছে। তবে অভিবাসী সংকট সমাধানে বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিগত কয়েক বছরে তৈরি পোশাক খাতে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। নারী ক্ষমতায়ন ও শ্রম আইন বাস্তবায়নের চেষ্টায় বাংলাদেশকে সাধুবাদ জানাই। জিএসপি প্লাস সুবিধা নিতে হলে মানবাধিকার, নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিয়ে আরও কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে বিশ্ব সম্প্রদায়কে সাথে নিয়ে সামনে আরো সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল অবস্থায় নেই। এখন বাংলাদেশের জিএসপি প্লাস নিয়ে আলোচনার সময় এসেছে। এবার চর বিজয় নিয়ে একটি রিপোর্ট।
অসংখ্য পাখি আর লাল কাঁকড়ায় সমৃদ্ধ কুয়াকাটা থেকে গভীর সমুদ্রে জেগে ওঠা নতুন চর বিজয়। একটু কষ্ট করে আসলেও পর্যটকরা মুগ্ধ হয়ে ফিরছেন এই চরটি থেকে। আর টুরিস্ট পুলিশের নজরদারি থাকায় নিরাপদেই চরটির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। কুয়াকাটা থেকে ট্রলারে চেপে সমুদ্রকে গভীরে থেকে উপভোগ করতে করতে 2.5 ঘন্টার মধ্যে দেখা মিলবে মাঝ সমুদ্রে জেগে ওঠা চর বিজয়। চরটিতে নামলেই শীত মৌসুমে দেখা মিলবে দুপাশে পাখির ঝাঁক, কখনো চরে কখনো সমুদ্রের পানিতে অবস্থান তাদের। ক্লান্তিতে নিশ্চুপ হয়ে যখন দাঁড়িয়ে পড়বেন বেলাভূমিতে, গর্ত থেকে বেরিয়ে আসতে থাকবে অসংখ্য লাল কাঁকড়া। আপনার গতিবিধি লক্ষ্য করে 8 পায়ে ভর করে কাঁকড়াগুলো চলতে শুরু করবে বালুর বুকে। কয়েক মিনিটের মধ্যেই বালুচরটি লাল কাঁকড়ায় ভরে যাবে। আর এমন দৃশ্য দেখে যে কেউ ছুটতে থাকে কাঁকড়া ধরতে। কুয়াকাটা থেকে এই চরটা আসতেই একটা অ্যাডভেঞ্চার আলাদা। সমুদ্রের মাঝখান থেকে অনেক ঢেউকে সঙ্গী করে আসতে হয়। লাল কাঁকড়াটা অনেক ভালো লেগেছে এবং আমি একটু ধরেছি, সেটা আমি ঢাকায় নিয়ে যাব। খুবই ভালো লাগলো যখন পাখির কাছে গেলাম, পাখি মাথার উপর দিয়ে যখন উড়ে যায়, অসাধারণ ফিলিংস। এই ফিলিংসে মানে ভাষায় বর্ণনা করা যায় না। তবে সার্বক্ষণিক না থাকলেও এখানে আসা পর্যটকরা সমস্যায় পড়লে স্পিডবোট বা ওয়াটার বাইক নিয়ে সহযোগিতায় এগিয়ে আসবে টুরিস্ট পুলিশ। আমরা সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা করি। যদি কোনো রকমের তাদের সমস্যা হয় তখন আমাদের ওয়াটার বাইক, স্পিডবোট আছে। গত বছর বিজয়ের মাসে পর্যটকদের জন্য চর বিজয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চারদিকে সমুদ্রের অশান্ত জলরাশি, মাথার উপর উড়ছে অসংখ্য পাখি। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে বালুর মধ্যে থেকে বেরিয়ে আসে অসংখ্য লাল কাঁকড়া। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে শহরের কোলাহল ছেড়ে ছুটে আসতে হবে চর বিজয় নামের সমুদ্র মাঝে জেগে ওঠা মনোমুগ্ধকর এ ভূখণ্ডটিতে। কুয়াকাটার চর বিজয় থেকে এম এ আজিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়া হলো ভুল প্রশ্নে বিক্ষোভ, সড়ক অবরোধ, কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, নির্বাচনে অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা, জানালেন নেতারা। দুদক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া চক্রের 2 সদস্য আটক। সিম কিনতে ব্যবহার হতো সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট। ভালো মানের হোটেলেও নেই নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। স্টিকার লাগানোর পরদিনই মিলছে বাসি খাবার, নিয়মিত অভিযান চালানোর আশ্বাস কর্তৃপক্ষের। ইকরি মিকরি টুকটুকি আর হালুমে জমজমাট বইমেলার প্রথম শিশু প্রহর। মেলার পরিসর বাড়ায় সন্তোষ বইপ্রেমীদের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।